জনাব তারেক রহমানের এখন কোনো মামলা নেই। উনি নিঃসন্দেহে উনি একজন বাংলাদেশের নাগরিক এবং ওনার সকল মামলা উনি খালাস পেয়েছেন এবং প্রত্যেকটা নাগরিকের যে অধিকার ওনার সম অধিকার এবং বাংলাদেশের যে আমাদের যে মানুষের যে চলাচল করা, মানুষের নিরাপত্তা পাওয়ার যে অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সকল অধিকার ভোগ করবেন। অনুমান নির্ভর কথা শুনবেন না। সেটি যারা শুনেন বা করেন তারা, আমি বলবো যে তারা নিতান্তই ভিউ বাড়ানোর জন্য অথবা মানুষকে বিভ্রান্ত করার জন্য এইগুলো করেন। বিএনপি একেবারে প্রস্তুত রয়েছে, তারেক রহমান আসছেন আগামীকাল। আমরা জেনেছি আপনার সঙ্গে বেশ পূর্বের স্মৃতিচারণ আছে, 2007 সালের ঘটনা আছে এবং মামলা সংক্রান্ত বিষয়ে আপনার অনেক ভূমিকা আছে। তারেক রহমান সম্পর্কে যদি জানতেন। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আজকে ঢাকা শহরে বের হয়েছি, আজকে নয়, গত 2-3 দিন যাবৎ যখনই বাইরে বের হই মনে হয় যে একটা অন্যরকম ফিলিংস আমাদের মধ্যে। পুরো জাতি এবং ঢাকা শহরে বিশেষ করে যখনই বাইরে বের হই একই আলোচনা, জনাব তারেক রহমান আসছেন, লিডার আসছেন। এই যে একটা আনন্দ, ঈদের আনন্দের মতো মনে হচ্ছিল আমার ঢাকা শহরে। আসলে নতুন কিছু ঘটতে যাচ্ছে, নতুন কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, সেটি ইঙ্গিত বহন করে। এই যে একটা আমেজ, ঈদের আনন্দের মতো, সেটি নতুন কিছু ইঙ্গিত বহন করে। জনাব তারেক রহমানের সঙ্গে আপনার কোনো অতীত স্মৃতি, বিশেষ কোনো স্মৃতি কি আছে যা আমাদেরকে চেঞ্জ টিভির দর্শকদেরকে জানাবেন? দেখুন, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার জনাব তারেক রহমানের সাথে অনেক স্মৃতি। আমি আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে আমার। আমরা যখন কোনো অনুষ্ঠান হতো গণভবনে বা বঙ্গভবনে অথবা হাওয়া আমরা যেতাম, অথবা আমার সবচেয়ে বেশি স্মৃতি মন্থর যেটা আমি করি সেটি হচ্ছে উনি যখন 1/11 সময় যে মামলায় ওনার সাথে আমরা ছিলাম, সেটি আমি সৌভাগ্যবান যে ওনার মামলা করার সৌভাগ্য আমার হয়েছে। দীর্ঘদিন এই ওনার রাজনৈতিক যে, আমি যে দলকে বিলং করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি এবং এই দলের একজন আদর্শের সৈনিক হিসাবে আমি জনাব তারেক রহমানের আইনজীবী হিসাবে ঢাকা আইনজীবী সমিতিতে আমি সময় দিতে পেরেছিলাম তখন। সেটি আমার জীবনে অনেক একটা গুঞ্জন আছে, সেটি হচ্ছে যে তারেক রহমান আসলে গ্রেপ্তার হবেন। এই বিষয়ে যদি একজন আইনজীবী হিসেবে পরিষ্কার করতেন। দেখুন, আইনের বিষয়ে কথা বলতে হলে আপনাকে অনুমান করে কোনো কথা বলা যায় না। হ্যাঁ, আইনজীবী হিসাবে আমি সেটি বলবো যে অনুমান নির্ভর কোনো কথা আইনজীবীরা বলতে পারেন না। জনাব তারেক রহমানের এখন কোনো মামলা নেই। উনি নিঃসন্দেহে উনি একজন বাংলাদেশের নাগরিক এবং ওনার সকল মামলা উনি খালাস পেয়েছেন এবং প্রত্যেকটা নাগরিকের যে অধিকার ওনার সম অধিকার এবং বাংলাদেশের যে আমাদের যে মানুষের যে চলাচল করা, মানুষের নিরাপত্তা পাওয়ার যে অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সকল অধিকার ভোগ করবেন। অনুমান নির্ভর কথা শুনবেন না। সেটি যারা শুনেন বা করেন তারা, আমি বলবো যে তারা নিতান্তই ভিউ বাড়ানোর জন্য অথবা মানুষকে বিভ্রান্ত করার জন্য এইগুলো করেন। এবং আমি বলবো যে রাষ্ট্রকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সরকারকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, যারা রিউমার ছড়ায়, যারা সমাজে ভুল মেসেজ দেয় এবং বিভ্রান্ত করে, জাতিকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে, সেটি যেন না হয়, সেটি প্রত্যাশা থাকবে। কত লোক হবে বলে মনে করেন, মানে জনসভায়? আসলে আমি একজন আইনজীবী, আপনারা জানেন, অনুমান নির্ভর কথা বলা ঠিক নয়, তবে বিশাল সংখ্যক লোক হবে আশা করছি আমরা। এবং পুরো বাংলাদেশ জেগে উঠেছে এবং ইতিমধ্যেই ঢাকা শহরে, আমি আপনাদের এই চেঞ্জ টিভিতে আসতে থেকে আমার 2 ঘন্টা সময় লেগেছে। ইতিমধ্যেই পুরো ঢাকা শহর, মানুষের যে আধিক্য সেটি প্রমাণিত হয়ে যাচ্ছে, যে প্রচুর মানুষ ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং আগামীকাল আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখব যে পুরো ঢাকা শহর কী অবস্থা হয়। অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখতে চায়, আপনি কি মনে করেন তারেক রহমান সেই আশা পূরণ করতে পারবেন? দেখুন, রাজনীতি অনেক কঠিন একটি জিনিস। বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশ 1947 থেকে যে বাংলাদেশের স্বপ্ন দেখে দেখে যে আমরা যে
এই বাঙালি জাতি যে এই দেশকে গড়ে তুলেছে, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71, 90 এবং 24-এর যে আন্দোলন, সেটি রাজনীতি দ্বারা পরিবেষ্টিত। এবং এই রাজনৈতিক প্যাটার্ন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তন না হলে নতুন যে স্বপ্ন নিয়ে যে এই 24-এ আন্দোলন হয়েছে, যা নতুন প্রজন্মের যারা রয়েছে তারা বিশ্বের আদলে, আপনারা জানেন যে ইন্টারনেটের ফ্যাসিলিটির কারণে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের কারণে নতুন প্রজন্ম বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়, তারা চলতে চায়, চিন্তা করতে চায়। সেই চিন্তাটাকে বিকশিত করার জন্য যে নতুন রাজনীতি, এবং সেটি বিকশিত হবে বলে আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে উনি দীর্ঘদিন, প্রায় 18 বছর বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, এবং চেষ্টা করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রজন্মের সাথে যোগাযোগ করতে, এবং তাদের ওনার যে চিন্তা চেতনা সেটি বিকশিত করার জন্য উনি চেষ্টা চালিয়ে গেছেন এবং অব্যাহত রাখবেন বলে আশা করি। বিএনপির সঙ্গে যে শরিক দলগুলো ছিল, কেউ কেউ মনোনয়ন পেয়েছেন, আবার অনেকেই এখনো পান নাই। উল্লেখ্য, আজকে কর্নেল অলি উনি বলেছেন যে বিএনপি তার সাথে অবমূল্যায়ন করেছে, ওনার সঙ্গে অবমূল্যায়ন করেছে ওনাকে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল, এবং ইতিমধ্যেই নতুন কিছু নয়, অতীতেও অনেক ঘটনা ঘটেছে যারা বিএনপি থেকে সরে গিয়েছিল বা বিএনপি ছাড়া অনেক রাজনৈতিক দল করেছিল, তাদের অবস্থান আপনারা সবাই জানেন। তো আমি নতুন করে কিছু বলতে চাই না। এই রাজনৈতিক প্যাটার্নগুলো বা রাজনৈতিক যে অভ্যাস, রাজনীতি যে বিহেভিয়ার বাংলাদেশের মানুষের, সেটি প্রতিফলিত হয় যার যার আচরণে, যার যার বিহেভিয়ারে। এবং রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি একটি অত্যন্ত বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, এবং যে দলের প্রধান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশের যে রাজনৈতিক যে নতুন প্রজন্মের যে চিন্তা চেতনা, সেগুলো নিয়ে আমরা ইতিবাচক চিন্তার মানুষ, এবং ইতিবাচক আমরা চিন্তা করি। কে কী বললো না বললো সেটি এত বড় দলের কিছু যায় আসে যায় না, যার যার দায়ভার তার তার। জনস্রোত বা জনসমুদ্র দেখে কি অনুমান করা যায় বা বলা যায় যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে? দেখুন, ক্ষমতা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। কিছু ইঙ্গিত পাওয়া যায়, আমরা যারা রাজনীতি করি বা রাজনীতিবিদ, এবং আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া যারা আছেন, সকলে মিলে যারা এই সমাজ, এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ, আমরা অনুমান করতে পারি। আজকে আমি যে কিছুক্ষণ আগে আপনারা বলছিলাম যে ঢাকা শহরের মানুষের আধিক্যের কথা এবং ঈদের আনন্দের কথা, সেটি আমরা অনুমান করতে পারি যে আসলেই কী হতে যাচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন, এই যে আন্দোলন, এত সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, তো সেটি তো মানুষের এই যে আগামীকালকের যে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, তার আনন্দ দেখে বোঝা যায়, অনুমান করা যায় কে সরকার গঠন করবে, কী করবে না। এর আগে আমরা দেখেছি জামাতের অনেক বড় মহাসমাবেশ হয়েছে। আগামীকালকেও বিএনপি আয়োজন করেছে, অনেক লোকের, অনেক সমর্থক আসবে, শুভাকাঙ্ক্ষীরা আসবেন তারা সমর্থন জানাতে। আপনি কি মনে করেন যে জামাতের চেয়ে বড় সমাবেশ বা অনেক লোক আসবে এখানে? দেখুন, তুলনা করা ঠিক নয়। আর রাজনীতিতে আমি মনে করি যে জামাতের কম্পিটিটর বিএনপি নয়। যার যার যোগ্যতা মোতাবেক যার যার যোগ্যতা শো করবে। ধরুন, আমি মোহাম্মদ রেজাউল করিম, আমার যে যোগ্যতা আমি সেটি প্রকাশ করব, এবং বিএনপির রাজনীতি এরকম করে তাদের মেধা, প্রজ্ঞা এবং তাদের যে ইন্টেলেকচুয়াল যে রাজনৈতিক প্যাটার্ন, সেটি দিয়ে তাদের যে আদর্শ সেটি বিকশিত করার চেষ্টা করে। এখানে শুডাউনের কিছু নেই। জনাব তারেক রহমানকে মানুষ ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এবং এই দলের ভালোবাসা থেকেই জমায়েত হবে, কারোর সাথে কম্পিটিশন করার জন্য নয়। এবং রাজনৈতিক যে বাংলাদেশের রাজনীতি, সেটি আমি মনে করি যে এই ভালোবাসা, আদর্শ কেন্দ্রিক হওয়া উচিত। শুডাউনের রাজনীতি আমি পছন্দ করি না, আমার দল পছন্দ করে না।
আমরা শোডাউন করতে চাচ্ছি না। আপনি দেখুন এই যে এই আগামীকাল 25শে ডিসেম্বর এবং বন্দর দিনে কিন্তু উনি আসার একটা পরিকল্পনা করছেন। কেন করছেন? মানুষের জন্য অসুবিধা না হয়, মানুষের জন্য চলাচলের অসুবিধা না হয়। তার পরের দিন শুক্রবার ওনার চলাচলের কারণে যেন মানুষের জনদুর্ভোগ না হয়। তার পরের দিন শনিবার বন্ধের দিন, মানুষের জন্য কষ্ট না হয়। এইটি হচ্ছে আমাদের চিন্তা। এখন দেখুন, রাজনৈতিক দলগুলো যখন রাজনীতি করে, এই যে একটি নোংরা চিন্তা যে শোডাউন করা, মানুষ এনে শোডাউন করা, সেটি নয়, ভালোবাসা থেকে আসবে। দলকে, দলের আদর্শ মেনে রাজনীতি করার জন্য আসবে। কাউকে দেখানোর জন্য রাজনীতি নতুন প্রজন্ম পছন্দ করে না। আওয়ামী লীগের ভোটাররা কাদের সমর্থন করবে বলে মনে করেন? দেখুন, এখানে ভোটার বলতে আওয়ামী লীগের, বিএনপির বা জামাতের, সেটি যার যার আদর্শিক একটা বিষয়। এবং ভোটাররা হচ্ছে বাংলাদেশের ভোটার, ঠিক আছে? এইখানে এখন নিষিদ্ধ দল হচ্ছে আওয়ামী লীগ, এবং তাদেরকে তো ভোট দিতে হবে। তারা নিজেরাই চিন্তা করবে যে তারা কাকে নির্বাচন করবে, এবং যতগুলো রাজনৈতিক দল থাকবে বা যাদের এলাকায় যার যার সংসদীয় আসনে যে প্রার্থী থাকবে, উনি কীরকম প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশকে সুন্দরভাবে সাজাবে বা এই নতুন প্রজন্মের চাহিদা পূরণ করবে অথবা মানুষের চাহিদা পূরণ করবে, সেটি বিবেচনা করে ভোট দিবে বলে আমি আশা করি। সেখানে জনসমর্থন কে কার, এটা আওয়ামী লীগের না জাতীয় পার্টির না বিএনপির না, ভিন্ন বিষয়। আদর্শিক বাংলাদেশ হোক আমরা চাই, বিএনপিও চায়, এবং সকল রাজনৈতিক দলের চাওয়া উচিত যে বাংলাদেশটা যেন সুন্দর বাংলাদেশ হয়। এবং এমন আপনারা রাজনীতিবিদকে আপনারা নির্বাচিত করবেন যিনি দেশের কাজে আসবে এবং বিশ্বের আদলে বাংলাদেশকে সাজানো যায়, এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী যেন এই একজন সংসদ সদস্য এই সংসদে আসেন। সর্বশেষ প্রশ্ন, বিএনপি এবং জামাতের কোন সংঘাত আশা করেন কিনা? প্রশ্নই আসে না। এবং যে বিএনপি এবং জামাত দুটি দল আদর্শিক দল, তাদের মতাদর্শ তাদের মতো করে চলবে, এবং বিএনপির মতাদর্শ বা আদর্শ তাদের মতো করে চলবে। এবং এই বাংলাদেশের মানুষ তো যারা রাজনীতি করে অথবা এদেশের জনগণ দুটো দলকে ভালোভাবেই চেনে। আপনি দেখুন, এই বিগত নির্বাচনে জামাত শিবির সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে 35 ওরা পেয়েছিল সম্ভবত। এবং তাদের যে রাজনৈতিক যে গ্রহণযোগ্যতা বা বিএনপির যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, দুটো ভিন্ন তাদের আদর্শ। সংঘর্ষ হওয়ার প্রশ্নই আসে না। এবং বিএনপিকে ভালোভাবে জামাত চিনে এবং জামাতকেও বিএনপি ভালোভাবে চিনে, যার কারণে উভয়ের যে স্যাক্রিফাইস, উভয় দলকেই স্যাক্রিফাইস করতে হবে। এবং বিভিন্ন রাষ্ট্র ইস্যুতে, দেশের ইস্যুতে, জাতির ইস্যুতে, এবং মানুষের জন্য উপকার হয়। এই মানুষগুলো, এতগুলো মানুষ মারা গেছে 24শে আন্দোলনে, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই দেশ কীভাবে চড়াই উত্তরায় পেরিয়ে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। তাদের এই বাংলাদেশের যে নতুন বাংলাদেশ দেখার যে স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্নটা যেন নষ্ট না হয়, সেটি যেন সবাই খেয়াল রাখে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।